গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু 15 ফেব্রুয়ারি 1564। গ্যালিলিও পিসাতে জন্মেছিলেন। পিসা ইটালির একটি শহর। এখানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন। সব দেশের বিজ্ঞানীর কাছে এর নাম সুপরিচিত। তার জন্মের 400 বছর পরে আজ সব দেশের সভা সমিতিতে তার কথা ও জীবনীর আলোচনা হচ্ছে। তার পরিবারের নাম ছিল গ্যালিলাই। পিতা পুরাণ সাহিত্যে কৃতবিদ্য ছিলেন। কৃতবিদ্য অর্থাৎ প্রাচীন ইতিবৃত্ত অর্থাৎ ধর্মশাস্ত্র এইসব ব্যাপারে। তাছাড়া সঙ্গীত ও গণিতে তার দখল ছিল। নিজে লুট বাজাতে ভালো পারতেন। সঙ্গীত তত্ত্বের উপর বইও লিখেছিলেন কয়েকখানি। প্রথমে 13 বৎসরের ছেলে গ্যালিলিও ছিলেন ভ্যালাম্ব্রোসা বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে। 13 বৎসরের ছেলে গ্যালিলিও কোথায় ছিল? এই বেনেডিক্টিনের একটা ধর্ম সম্প্রদায় এর মঠে ছিলেন। তো এরা কি করতো? এরা ন্যায় ও ধর্মশাস্ত্র বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করত। 2 বছর ধরে সাহিত্য, ন্যায়, ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তবে শেষ অবধি মঠ ছাড়তে হলো। মঠ অর্থাৎ সন্ন্যাসীদের বাসস্থান বা আশ্রম। বাপ বললেন ছেলের দৃষ্টিশক্তি ক্ষীণ, অর্থাৎ চোখে একটু কম দেখে, বেশি পড়াশোনা ক্ষতিকর। অবশ্য হয়তো মনে মনে একটু ভয়ও ছিল, ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, অর্থাৎ এই মঠের সন্ন্যাসীদের সঙ্গে থাকতে থাকতে ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, সেই ভয়ে সেখান থেকে তাকে বের করে নিয়ে এসেছিল। সংসারের দিকে নজর দিতে কেউ থাকবে না তারপরে, তো ছেলে সন্ন্যাসী হয়ে গেলে তার সংসার কে দেখবে, সেই ভয়ও ছিল। সচ্ছল অবস্থা আর নেই তার মানে কি, তার সচ্ছল অবস্থা অর্থাৎ টাকা পয়সার অভাব ছিল। সংসারের হতশ্রীকে পুনরুদ্ধার করতে ছেলেকে চেষ্টা করতে হবে। হতশ্রী অর্থাৎ যার শ্রী নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সংসারের অবস্থা খুব একটা ভালো না, টাকা পয়সার অভাব ছিল। তাহলে সেটা থেকে সংসারকে কে বাঁচাবে? তার ছেলেই বাঁচাবে। আজ এখন গ্যালিলিওর জীবনের সব কথা জানা দুষ্কর। গ্যালিলিওর জীবনে যা যা ঘটেছে তা সহজে জানা যাবে না। তবে আমরা জানি তিনি নিজে খুবই ভালোবাসতেন সঙ্গীত, চিত্রকলা। তবে গ্যালিলিও চিত্রকলা, সঙ্গীত অর্থাৎ গান বা আঁকা, এটা খুবই ভালোবাসত। আঁকতেও ভালোবাসতেন গ্যালিলিও, আর গান করতে। নিজের ইচ্ছা চালাতে পারলে হয়তো শেষ অবধি চিত্রকর হয়ে পড়তেন, অর্থাৎ নিজের ইচ্ছায় যদি চলতেন, তার পিতা যদি তাকে চাপ না দিত, তাহলে কি করতো? সে শেষ পর্যন্ত অঙ্কন শিল্পী অর্থাৎ ভালো আঁকার শিল্পী হয়ে উঠতে পারত। তবে তা হলো না। 1851 সালের 17 বৎসরে ঢুকলেন পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে। তাহলে কত বছর বয়সে ঢুকেছিল? 17 বছর বয়স, 1581 সালে ডাক্তারি পড়তে। অভিভাবক ভেবেছিলেন এতেই অর্থাগমের বিপুল সম্ভাবনা।
তাহলে ডাক্তারি পড়লে কি হবে? ডাক্তারদের বেশি ইনকাম, তাই তার বাবা ভেবেছিলেন যে একে ডাক্তারি পড়াবো, তাহলে বেশি অর্থ আসবে পরিবারে। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে দর্শন পড়তে হতো। তো বিশ্ববিদ্যালয়ে কি দর্শন যে সাবজেক্ট সেটাকে সবাইকেই পড়তে হতো। তখন অ্যারিস্টটলীয় যুগ। কিসের যুগ তখন? অ্যারিস্টটল, অর্থাৎ দার্শনিক যে অ্যারিস্টটল তার যুগ চলছে। সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে। তাহলে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কথা, অ্যারিস্টটল যা বলতো সবাই তাই শুনতো। সব জ্ঞান ও বিজ্ঞান শুরু হতো ওই মনোভাবকে ভিত্তি করে। অ্যারিস্টটল যেভাবে বলতো সেটার উপর ভিত্তি করে, সেটাকে অবলম্বন করে নির্বিচারে বিনা বিচারে সেটা নিয়েই সবাই কী করতো? জ্ঞান অর্জন করার চেষ্টা করত, বা জ্ঞান বিজ্ঞান শুরু হতো সেই ভাব নিয়েই। গ্যালিলিওর ঝোঁক কিন্তু অল্প বয়স থেকেই হাতে কলমে করে দেখতে, তাই তর্ক লাগতো অন্য ছাত্রদের সঙ্গে। তাই গ্যালিলিও মুখের কথা বিশ্বাস করতেন না, সব কিছু হাতে কলমে করে দেখতেন। তাই অন্যান্য যেসব ছাত্র ছিল তাদের সঙ্গে একটু তর্ক হতো তার। কখনো কখনো শিক্ষকদের সঙ্গেও বেঁধে যেত বাকযুদ্ধ। বাকযুদ্ধ অর্থাৎ কথার যে বিবাদ সেটা। যুক্তিতর্কের প্রতি প্রবণতা। যুক্তিতর্ক মানে যুক্তি তর্ক দিয়ে বোঝার যে চেষ্টা সেটা গ্যালিলিওর মধ্যে ছিল। প্রবণতা অর্থাৎ ঝোঁক বা আগ্রহ। যুক্তিতর্ক দিয়ে বোঝানোর বা বোঝার একটা আগ্রহ ছিল তার সারা জীবনে, সারা জীবনে লক্ষ্য করবার জিনিস। এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। এই যুক্তিতর্ক করতে বলেই তার শেষ জীবনে অশেষ দুঃখ, মানে যে দুঃখের কোনো শেষ নাই, এত দুঃখ হয়েছিল তার শেষ জীবনে। এই কাজ পাগল কি করে বিশুদ্ধ গণিতের দিকে ঝুঁকলো? তাহলে এই কাজ পাগল কি করে বিশুদ্ধ গণিতের দিকে ঝুঁকলো? তাহলে এইরকম কাজ করে সেই পাগল কি করে গণিত শাস্ত্রে। তাহলে কি কাজ পাগল মানুষ, কাজ করতে ভালোবাসতো, অর্থাৎ সবসময় কাজ নিয়ে যিনি থাকেন সে গণিতের দিকে ঝুঁকলো কিভাবে? গল্পে এই পরিবারের এক বন্ধু, তাহলে গল্প এই যে কি করে এলো, তাহলে হঠাৎ এরকম কাজ করতে করতে কি করে গণিতের দিকে, ডাক্তারি পড়লো অর্থাৎ গণিতের দিকে চলে এলো কিভাবে? কারণটা কি? গল্প এই যে পরিবারের এক বন্ধু ছিলেন। কি ছিল বন্ধুটা? কেমন ছিল? যে গণিত শাস্ত্রে মহাপণ্ডিত। ওদেরই পরিবারের একটা বন্ধু ছিল, সে কি গণিত শাস্ত্রে মহাপণ্ডিত, অর্থাৎ গণিত ভালো পারত, মহাপণ্ডিত ছিল গণিতের, অঙ্কের। কাজেই গ্যালিলিও অনেক দরজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইলেন, অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন সেই গণিতের ব্যাখ্যা। এই থেকে শুরু হলো মনের প্রচণ্ড পরিবর্তন। দরজার কাছে দাঁড়িয়ে গ্যালিলিও গণিতের ব্যাখ্যা শুনতেন, তাই তার গণিতের প্রতি ঝোঁক চলে এলো, তাই মনে শুরু হলো একটা পরিবর্তন। সেই থেকে ডাক্তারি পড়ায় আনন্দ পান না, গণিতের অধ্যয়ন বাসনায় প্রবল হয়ে উঠল। তাহলে গণিত করতে তারপর থেকে ওর ভালো লাগলো বেশি, গণিতই বেশি করত, আর ডাক্তারি অতটা ভালো লাগতো না তার। গ্যালিলিও ডাক্তারি পড়া আর হলো না। বিশ্ববিদ্যালয়ের উপাধি আর পেলেন না। তাহলে ডাক্তারি পড়া হলো না, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পাস করতে পারলেন না, উপাধিটা পেল না ডাক্তারের। পারিবারিক নানা কারণে গৃহস্থলী ফ্লোরেন্সে উঠে এলো। তো পারিবারিক কোনো অসুবিধা ছিল যার জন্যই ফ্লোরেন্সে তারা চলে এলো। তো ইটালির উত্তর অংশে অবস্থিত একটি বিখ্যাত শহর ফ্লোরেন্স, যেখানে বহু গ্রিক পণ্ডিত তাদের পুঁথিপত্র নিয়ে
ইটালির ফ্লোরেন্স শহরে আশ্রয় নিলে ফ্লোরেন্সের দ্বিতীয় এথেন্সে রূপান্তরিত হয়। তাহলে এথেন্সের সবই অনেক পণ্ডিত সব ফ্লোরেন্সে চলে এসেছিল। তাহলে পিসাও ছিল একটা, আর ইটালি ছিল উত্তরে। তাই ফ্লোরেন্সে যখন গ্যালিলিও চলে এলো, তো বাবার অর্থ সামর্থ্য নেই ছেলেকে বিদেশে রেখে পড়ান, কাজেই গ্যালিলিও চলে এলেন ফ্লোরেন্সে। এখানে সেই সভা পণ্ডিতের কাছে পড়তে শুরু করেন গণিত ও পদার্থবিদ্যা। তাই ফ্লোরেন্সে যে সভার যে পণ্ডিত ছিল সেই পণ্ডিতের কাছে পড়তে শুরু করলো। সভা পণ্ডিত অর্থাৎ রাজসভায় নিযুক্ত যে জ্ঞানী ব্যক্তি, তার কাছে পড়তে শুরু করলেন। তার কারণটা কি, গ্যালিলিওর বাবার সেরকম সামর্থ্য ছিল না। তো এখানে তো অদ্ভুত তার অধ্যবসায়। তো যেই সাবজেক্টগুলো পড়ছিল গণিত ও পদার্থবিদ্যা, তো অদ্ভুত তার অধ্যবসায় অর্থাৎ সাফল্য লাভ। যা পড়তো যা শিখতো খুব সহজেই সেটা মনে রাখতে পারতো বা সেটা করে ফেলতে পারতো। অল্প সময়ের মধ্যেই কি করলো, শিক্ষককে ফেলে গেলেন অনেক পেছনে। অল্প সময়ের মধ্যেই শিক্ষকের থেকেও ভালো করতে লাগলো। এই বিদ্যায় অনুসন্ধানে প্রতিষ্ঠা এলো, নানা দেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। তাহলে কি এই বিদ্যাটা সবাই খুঁজে বা তার অন্বেষণ করতে, তাকে খুঁজতে লাগলো, খুঁজে সেই বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠা হয়ে গেল, অর্থাৎ তার খ্যাতি ছড়িয়ে পড়ল। 24 বৎসর বয়সে তিনি এই নিয়ে মেতে আছেন, উদ্ভাবন করছেন নানা রকমের যন্ত্র। উদ্ভাবন অর্থাৎ তৈরি করছে নানা রকম যন্ত্রের, এবং নানা রকম পরীক্ষাও শুরু হয়েছে তাদের সাহায্যে। বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো তৈরি করছে সেগুলো দিয়ে নানা রকম পরীক্ষাও তিনি শুরু করে দিয়েছিলেন। নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল অর্থ কষ্টের জন্য। নবীন অর্থাৎ যে নতুন বিজ্ঞানী, তিনি যখন নতুন বিজ্ঞানী হলেন তাকে অনেক অর্থ কষ্টে অর্থাৎ টাকা পয়সার অভাব ছিল তার। ছেলে পড়িয়ে রোজগারের চেষ্টা ছিল। বাচ্চাদেরকে তিনি ছেলেদেরকে সব পড়াতেন, স্টুডেন্ট পড়াতেন, পড়িয়ে রোজগারের চেষ্টা করতেন। কিন্তু তাতে অল্পই আয় হতো সে সময় ছেলে পড়িয়ে বেশি আয় হতো না। তবে 1588 সালে দেখি পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতা করছেন গ্যালিলিও। তো গণিতের শিক্ষকতা করতেন 1588 সালে কোথায়, পিসা বিশ্ববিদ্যালয়ে। আয় মাত্র 60 স্কুডি। স্কুডি অর্থাৎ ইটালিয়ান মুদ্রাকে স্কুডি বলা হয়। একজন হিসাব করে বলেছেন বর্তমানের হিসাবে এটা 900 থেকে 1000 টাকা বাৎসরিক আয়ের সামিল। তো বছরে 900 থেকে 1000 টাকা যা ইনকাম, সেটা হচ্ছে 60 স্কুডি। আমাদের 1000 টাকা আর ওদের হচ্ছে 60 স্কুডি ইটালিয়ান মুদ্রা। এতে পরিবারের সব খরচ চালানো দুষ্কর, মানে খুব কঠিন ছিল। তখন এদেশের ইটালিতে 51বর্তী পরিবারের যুগ। তখন এদেশের কি হতো, ইটালিতে সবারই 51বর্তী পরিবার, যৌথ সংসার। বাপ আবার মারা গেলেন 1591 সালে। তাহলে একে তো যৌথ সংসার, তারপর বাপ মারা গেলেন 1591। গ্যালিলিওর পিতা মারা গিয়েছিল 1591 সালে। গ্যালিলিও হলেন কর্তা। পিতা যেহেতু মারা গেছিল তার বাড়ির কর্তা ছিল তখন গ্যালিলিও। সকলের ভার বইতে হলো, মা, 2 বোন, ছোট ভাই মাইকেল এঞ্জেলো। তো 2 বোন, মা আর ছোট ভাই মাইকেল এঞ্জেলো, সকলেরই ভার তাকে বইতে হলো। অর্থাৎ সকলের যা খরচ, খাওয়া দাওয়া সবই তাকে বইতে হলো, সব রকম খরচ। ইনি বোধহয় গান বাজনা নিয়েই সময় কাটাতেন। ইনি অর্থাৎ মাইকেল এঞ্জেলো কী করতেন, গান বাজনা নিয়েই বেশিরভাগ সময় কাটাতেন। বিদেশে চলে গেলেন এবং
পোল্যান্ডের রাজদরবারে কলাবিদ হলেন। তাহলে মাইকেল অ্যাঞ্জেলো কি বিদেশে গেল এবং পোল্যান্ডের রাজদরবারে কলাবিদ হলো, অর্থাৎ চারুশিল্প নিপুণ ব্যক্তি তিনি সেখানে হয়েছিল। পোল্যান্ডে গিয়েছিল। পোল্যান্ড অর্থাৎ ইউরোপের একটা অন্যতম দেশ। এখানকার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী হলেন কোপার্নিকাস, সেইখানে গেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। সেখানকার কলাবিদ অর্থাৎ চারুশিল্প এই কাজ করত। বাড়িতে ফ্লোরেন্সে রয়ে গেল তার স্ত্রী ও 7টি ছেলে মেয়ে। তাহলে মাইকেল অ্যাঞ্জেলো চলে গেলেন, কিন্তু স্ত্রী 7 ছেলে মেয়ে সেখানেই থেকে গেল। গ্যালিলিওকে তাদেরও দেখতে হতো। তাহলে গ্যালিলিওকে তাদেরও দেখতে হতো, যেহেতু সেই সময় একান্নবর্তী পরিবার অর্থাৎ যৌথ সংসার ছিল সব একসঙ্গে। এই জন্য সারা জীবন দেখা যায় গ্যালিলিও একদিকে যেমন মহানুভাব মানে উদার স্বভাব, সদাশয় স্বভাব, উদার, যে চাইতো সবই পেত তার কাছে। পরের কথা, ভাবছেন, অপরদিকে চাইছেন কি করে তার প্রচুর অর্থাগম হয়। তাহলে পরের কথাও ভাবছেন, আবার কি করে অর্থাগম অর্থাৎ কি করে আরো বেশি করে টাকা ইনকাম করা যায় সেটাও ভাবতেন। তার জন্য করতে চাইছেন ব্যবসা। নানা স্থানে উমিদারি করছেন, অর্থাৎ ব্যবসা করতে চাইছেন, আবার নানা স্থানে উমেদারি অর্থাৎ চাকরির চেষ্টা করতেন। নানা জায়গায় উমেদারি করছেন, ছুটোছুটি করছেন চাকরির জন্য। কর্মস্থল পরিবর্তন করছেন। কর্মস্থল অর্থাৎ এই কাজে বেশি ইনকাম হচ্ছে না, অন্য কাজ করছে, কর্মস্থল বারবার পরিবর্তন করছে। যদিও মন তার ফ্লোরেন্সকেই ভালোবেসেছিল। তাহলে মন কাকে ভালোবেসেছিল? ফ্লোরেন্সকে, অর্থাৎ যে গৃহস্থলী নিয়ে দ্বিতীয়বার যেখানে এসেছিল পিছা থেকে ইটালির উত্তর অংশে, সেই জায়গাটাই তার বেশি পছন্দের। সেখানেই তিনি থাকতে চাইতেন সারা জীবন। ফ্লোরেন্সকে যে জানে সেই বুঝবে তার শিল্পী মন ওই মহিমাময়ী নগরীর প্রতি কেন এত বেশি আকৃষ্ট ছিল। পিতার মৃত্যুর পর সংসারে অনটন বাড়ল। তাহলে তো কোথায় ওর যেই মহিমাময়ী নগরীর প্রতি তার আকৃষ্ট ছিল, সে যে সেখানে থাকবে সেই জানবে। আর পিতার মৃত্যুর পর সংসারে অনটন পড়ল, অর্থাৎ সংসারের কি হলো? অভাব এলো পিতার মৃত্যুর পর। তখন 1592 সালে এলেন পাডুয়া বিশ্ববিদ্যালয়, মাতৃভূমি তাস্কানি ছেড়ে। তাহলে কোথায় এসেছিল? পাডুয়া বিশ্ববিদ্যালয়, মাতৃভূমি, যেখানে তার মাতৃভূমি ছিল সেই জায়গায় ছিল তাস্কানি, সেইটা ছেড়ে কোথায় চলে এলো? পাডুয়া বিশ্ববিদ্যালয়। এই পাডুয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে ইটালির নবজাগরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পাডুয়া বিশ্ববিদ্যালয়। এখানে গ্রন্থাগারে সংরক্ষিত গ্রিক ও লাতিন ভাষায় লেখা বহু পুঁথি পাণ্ডুলিপি এই নবজাগরণের সাহায্য করে। এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ধর্মনিরপেক্ষ বাস্তবধর্মী শিক্ষাদান করা হতো তা ইটালিতে নবজাগরণের ভিত্তি রচনায় সাহায্য করেছিল। অধ্যাপনা, তাহলে পাডুয়া বিশ্ববিদ্যালয়ে অনেক তার নবজাগরণ অনেক উন্নত হয়েছিল এই বিদ্যালয়। তবে এখানেই শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানী জীবন। এখান থেকে সে বিজ্ঞানী হয়ে উঠল। তবে চাপও পড়ল খুব বেশি। বিদ্যালয়ের অধ্যাপনা তো আছেই, মানে বিদ্যালয়ে তো শেখাতেই হতো, পড়াশোনা করাতে হতো, সবাইকে শিক্ষাদান করতে হতো, করতে হতো।
তাছাড়া দেশ রক্ষার নানা ব্যাপারে পরামর্শদাতা হয়ে উঠলেন, অর্থাৎ যিনি সকল বিষয়ে পরামর্শ দিতেন, সেই পরামর্শদাতা হয়ে উঠেছিলেন তিনি। দেশ রক্ষার ব্যাপারেও অনেকে আসতো তার কাছে পরামর্শ নেওয়ার জন্য। আবার ফ্লোরেন্সকেও ভুলতে পারলেন না, ফ্লোরেন্সকেও তিনি ভুলতে পারেননি। কি করে বুঝলাম ফ্লোরেন্সকে ভুলতে পারেনি? কারণ ফ্লোরেন্সে আসতেন প্রতি গ্রীষ্মের ছুটিতে, তাহলে পাডুয়াতে অধ্যাপনা করতেন, কিন্তু ফ্লোরেন্সে প্রতি গ্রীষ্মের ছুটিতেই তিনি আসতেন, যার ফলেই বোঝা যায় যে ফ্লোরেন্সকে তিনি ভুলতে পারেননি। এখানকার ডিউক অর্থাৎ রাজা, ডিউকের ছেলে কসমো তার প্রিয় ছাত্র, তাহলে ডিউকের ছেলে তো রাজার ছেলে, কসমো তার ছাত্র। তার মা আবার বিশ্বাস করতেন ফলিত জ্যোতিষে। ফলিত জ্যোতিষ অর্থাৎ যে জ্যোতিষ শাস্ত্রের দ্বারা ভূত ভবিষ্যৎ শুভাশুভ প্রভৃতি জানা যায় বা বলা যায়, তাকেই ফলিত জ্যোতিষ বলে। এই জ্যোতিষে বিশ্বাস করতেন তার মা। রাশিচক্র কেটে ভবিষ্যৎ গণনায়, তাই গ্যালিলিওর মা কি জ্যোতিষে বিশ্বাস করত? রাশিচক্র কেটে ভবিষ্যৎ গণনায়। জ্যোতিষে রাশিচক্র অর্থাৎ জ্যোতিষে যে 12টি রাশির চিহ্ন দেওয়া হয় বৃত্ত বিশেষে, সেইটার কথা বলা হয়েছে রাশিচক্র। তার মন জুগিয়ে তাও করতেন গ্যালিলিও সময় সময়। তার মায়ের মন জোগানোর জন্য সেই জ্যোতিষ নিয়েও একটু আলোচনা করত। ভবিষ্যৎ গণনায় অর্থাৎ ভবিষ্যৎ বলে দেবে আগে থেকে, হিসেব করে অঙ্ক কষে তিনি এসব বলতেন। যদিও এতে তিনি নিজে বিশ্বাস করতেন কিনা বলা শক্ত। গ্যালিলিও এটা নিজে বিশ্বাস করতেন না, তাও বলা যাবে না বিশ্বাস করতেন কি করতেন না। নিজে কোপার্নিকাসের বিশ্ববিন্যাসে গভীর বিশ্বাসী। তাহলে কোপার্নিকাস যে পোল্যান্ডের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, ইনি বিশ্ববিন্যাস অর্থাৎ ইনি বলেছিলেন যে, প্রথম বলেছিলেন যে পৃথিবী অন্যান্য গ্রহের মতোই সূর্যের চারিদিকে ঘোরে। তার লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ আছে, যে অন দ্য রেভলিউশন। তাহলে এই যে কোপার্নিকাসের যে একটা মত ছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সেটা গ্যালিলিও কিন্তু বিশ্বাস করতেন। বিশ্ববিন্যাস অর্থাৎ পৃথিবীর যে বিস্তার, সেটাতে গ্যালিলিও বিশ্বাস করতেন কোপার্নিকাসের মতকে। অবশ্য তখনও সর্বত্র টলেমির যুগ চলছিল। সর্বত্র টলেমি অর্থাৎ আর এক যেই দার্শনিক ছিলেন টলেমি, তার যুগ চলছিল। তো গ্যালিলিওর সময় যদিও তিনি এদিকে গ্যালিলিও নতুন মতবাদ নিয়ে মেতে উঠেছেন। তো ফলিত জ্যোতিষের যে রাশিচক্র গ্রহ নক্ষত্র সবই অচল পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। ফলিত জ্যোতিষের রাশিচক্রগুলো কি অচল পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই পরিবেশে গ্রহদের অবস্থান নিয়েই জ্যোতিষের বিচার ও গণনা টলেমীয় পন্থায় করতে হয়। তো টলেমি জিনিসটা কি, টলেমির পন্থায় কি ছিল? কোপার্নিকাস বলেছিল সূর্য কার চারিদিকে ঘুরছে, বা সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী, কিন্তু যে টলেমির যে গণনা, সেখানে যত গ্রহ নক্ষত্র সব পৃথিবীর চারিদিকে ঘুরছে। এই মতেই সবাই বিশ্বাস করতে, যে পৃথিবীর চারিদিকে অন্যান্য গ্রহরা ঘুরছে। কিন্তু কোপার্নিকাসের যে মত সূর্যের চারিদিকে ঘুরছে, ওটাই গ্যালিলিও মানতেন। এদিকে গ্যালিলিও নতুন মতবাদ নিয়ে মেতে আছেন। নতুন মতবাদ বিশ্ববিদ্যালয়ে পাডুয়ার বক্তৃতা দিচ্ছেন কোপার্নিকাসের মতবাদের পক্ষে। তাই গ্যালিলিও কার পক্ষে ছিলেন? কোপার্নিকাসের পক্ষে, টলেমির পক্ষে কিন্তু ছিলেন না।
প্রচুর লোক শুনতে আসছে এইসব মনজ্ঞ বক্তৃতা। তাই গ্যালিলিওর কথা অনেক লোক শুনতে আসছে দূর থেকে। মনজ্ঞ অর্থাৎ মনোরম বা মনোহর বা সুন্দর। তার বক্তৃতা অর্থাৎ সভা সমিতিতে যেই উচ্চকণ্ঠে দীর্ঘ উক্তিতে যেই কথা বলা হয় মঞ্চের ওপর, সেটাকেই বক্তৃতা। সেটা অনেকে শুনতে আসছেন। দেখতে দেখতে কেটে গেল 18 বৎসর একই বিশ্ববিদ্যালয়ে। তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে তিনি কত বছর? 18 বছর কাটিয়ে দিলেন। কোথায়? তো পাডুয়া। ভেনিসের সরকার তার উপর খুশি। 1600 তার উপর খুশি হয়েছিলেন। কারণটা কি? 1604 সনে আরও 6 বৎসরের মেয়াদ বাড়ল শিক্ষকতা। তাই খুশি হয়ে আরও 6 বছর তার কাজ বাড়িয়ে দিল। এই সময় তার বৈপ্লবিক মতবাদের বিপক্ষে কেউ আপত্তি জানালো না। তাহলে সেই সময় তার যে মতবাদ ছিল কোপারনিকাসের পক্ষে, তার বিরুদ্ধে কেউ কোনো আপত্তি জানায়নি। যেহেতু ভেনিসের সরকার খুশি, সেই জন্য জানায়নি। তারপরে এলো 1609। 1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার। কি হলো? হল্যান্ডে একজন কাঁচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দুপাশে রেখে দেখলেন দূরের জিনিস এভাবে বড় দেখায়, মনে হয় কাছে এগিয়ে এসেছে। তাহলে হল্যান্ডের একজন দেখলো যে কাঁচের লেন্স নাড়াচাড়া করতে করতে দূরের জিনিস এই লেন্স দিয়ে দেখলে মনে হয় যেন কাছে এগিয়ে এসেছে। লেন্স অর্থাৎ দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য যে কাঁচগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে লেন্স। গ্যালিলিওর কাছে এই খবর পৌঁছালো। তো এই খবরটা গ্যালিলিওর কাছে পৌঁছালো। তিনি কাগজে প্ল্যান এঁকে আলোর রেখাপথের বিষয় বিচার করতে লাগলেন। কি করলো? আলোর যে রেখাপথ অর্থাৎ কাগজে আঁকলো, অর্থাৎ নকশা করলো চিহ্নপথ সম্পর্কে, গতিপথ সম্পর্কে, যে আলো কোন গতিবেগে কতটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটা সম্পর্কে একটা নকশা আঁকলো, আলোর রেখাপথ তৈরি করলো। শীঘ্রই এই সমস্যার সমাধান হলো এবং এই সমস্যার সমাধানও করলো। তিনি দূরবীন তৈরি করতে পারলেন। তিনি কি করলেন? দূরবীন তৈরি করে ফেললেন। এটি আরও ভালো ও শক্তিশালী হলো। তার দূরবীন ছিল কি? আরও ভালো ও শক্তিশালী। হল্যান্ডের লোকটি দেখছিল সব উল্টো দেখায় তার দূরবীনে। গ্যালিলিও করলেন, তার হল্যান্ডের লোকটি যেটা করেছিল সেখানে সব উল্টো দেখায়। আর গ্যালিলিও কি করলেন? গ্যালিলিও যেটা করলেন, গ্যালিলিওর যে যন্ত্র সেখানে কিন্তু সব কিছু যথারীতি অবস্থিত ছিল, উল্টো পাল্টা হয় না, সব সোজাই ছিল। ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল। কোথায়? ভেনিসে তার আরও কদর বেড়ে গেল, অর্থাৎ তার দাম বেড়ে গেল আরও। কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালকবৃন্দ, ভেনিসের যে পরিচালকবৃন্দ, রাজার যারও সহ আরও যারা যারা ছিল তাদের কাছে তার দাম বেড়ে গেল আরও। কারণটা কি? সমুদ্র পথে ভেনিসের নৌবাহিনী তখন ঘুরে বেড়ায়। নানা দেশ থেকে নৌবাহিনী অর্থাৎ নৌকা বহন করে, যে জলযুদ্ধের জন্য জলে যে নৌকার সৈন্য থাকে তাকে নৌবাহিনী। বাণিজ্যে বসে নৌবাহিনী তখন ঘুরে বেড়ায়, নানা দেশ থেকে পণ্য সংগ্রহ করে এনে ইউরোপের নানা স্থানে বেচাকেনা করে নৌবাহিনী। বাণিজ্যে বসতি লক্ষ্মী, অর্থাৎ বাণিজ্যেই লক্ষ্মী লাভ, এটা ভেনিসের লোকরা বিশ্বাস করত। তাই তারা বাণিজ্য করত নৌবাহিনী নিয়ে। রূপকথার স্বপ্নপুরীর মতো তখন ভেনিস শহরের সম্পদ, অর্থাৎ ভেনিস শহরের সম্পদ
অর্থ আশয় অনেক বেশি ছিল তখন। রূপকথার স্বপ্ন বুড়ির মতো। তার স্বপ্ন যেরকম, মানিক রূপকথা অর্থাৎ কাল্পনিক কাহিনী। স্বর্গপুরী অর্থাৎ নিদ্রিত অবস্থায় যাওয়া যায়, অর্থাৎ স্বপ্নের দেশ, সেই রকম ভেনিসের অবস্থা। প্রচুর, তারা যেহেতু ব্যবসা করতো তাই প্রচুর টাকা পয়সা ছিল ভেনিস শহরের। রূপকথা স্বপ্নপুরীর মতো ছিল। মধ্যে মধ্যে নৌবহরকে শত্রুপক্ষের আক্রমণ থেকে আত্মরক্ষা, তাহলে মাঝে মাঝে কী হতো, শত্রুপক্ষরা এই নৌবহর অর্থাৎ যেই নৌবাহিনী ছিল তাদেরকে আক্রমণ করতো। তারা যখন ব্যবসা করতে যেত নৌকায় করে, তাদের আক্রমণ করতো শত্রুপক্ষরা। তো আক্রমণ থেকে আত্মরক্ষা করতে হতো তাদেরকে। তো আগে থেকে শত্রুকে দেখা গেলে যুদ্ধের প্রস্তুতি যথাসময়ে করা সম্ভব। তাই কর্তৃপক্ষ ভাবলেন এই দূরবীন সব জাহাজেই বসাতে হবে। জাহাজে যদি দূরবীন বসানো যায় দূর থেকে শত্রুকে দেখা যাবে, তাহলে আগে থেকে ব্যবস্থা করা যাবে। এই জন্যই আরও ভেনিসে গ্যালিলিওর কদর বেড়ে গেছিল। গ্যালিলিওর ওপর ভার পড়ল দূরবীন যোগান দেওয়ার, মানে জাহাজে বা নৌকায় যত দূরবীন লাগবে সব গ্যালিলিও বানিয়ে দেবে, একটা দায়িত্ব দেওয়া হলো। গ্যালিলিও রাজি হলেন। বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি, কারুশালা। গ্যালিলিও যখন বানাতে শুরু করলো দূরবীন, তার বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি। আর বাড়ি না, কারুশালা অর্থাৎ শিল্পকর্ম করার স্থান। তো সেখান থেকে প্রচুর দূরবীন বিক্রি হতে লাগলো। তৈরির সঙ্গে সঙ্গে যন্ত্রেরও নানা উন্নতি হলো। নতুনগুলি হলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নতুন যে যন্ত্র প্রতিদিন যখন কালকের থেকে আজকে, তার থেকে পরে, তারপরে আরও শক্তিশালী হতে লাগলো তার দূরবীনগুলো। এবার গ্যালিলিও পেলেন হাতের মধ্যে বিশ্ব সমীক্ষার এক প্রধান যন্ত্র। গ্যালিলিও এই করতে করতে আরও উন্নত বিশ্ব সমীক্ষা অর্থাৎ পৃথিবী পর্যবেক্ষণের যে বিশ্লেষণ করার যন্ত্র, এই আবিষ্কার করে ফেললেন। আকাশের দিকে ফিরিয়ে গ্যালিলিও অনেক নতুন দৃশ্য দেখলেন। গ্যালিলিও যখন ওই দূরবীনটাকে আকাশের দিকে দেখালো, তখন অনেক নতুন জিনিস দেখতে পেল যা আমরা খালি চোখে দেখতে পাই না। তার আগে এসব মানুষের কল্পনার ব্যতীত ছিল, তার আগে কেউ দেখতে পেত না। ওই গ্যালিলিও দূরবীন আবিষ্কারের পর থেকেই সবাই দেখতে পারলো যে চাঁদে কী কী আছে। কি দেখলো? চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ চোখে ধরা পড়ল। অনেক তারা দেখতে পেল, চাঁদের পাহাড় দেখতে পেল। আবার এলো নতুন নতুন উপগ্রহের খবর। আর কি নতুন নতুন উপগ্রহ, গ্রহের চারিদিকে যারা ঘুরে তাদেরকে উপগ্রহ বলে, সেগুলোও এই দূরবীনের সাহায্যে দেখতে পেল। আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি মাত্র চন্দ্রমা। তাহলে আর কি দেখতে পেলো? আমাদের পৃথিবীকে একটাই গ্রহ প্রদক্ষিণ করছে, সেটা হচ্ছে চাঁদ, চন্দ্রমা। গ্যালিলিও দেখলেন যে বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আছে। কটি? বৃহস্পতির 4টি উপগ্রহ। এটাও খালি চোখে তো আমরা দেখতে পাই না, কিন্তু গ্যালিলিওর দূরবীন দিয়ে এটা দেখতে পাওয়া গেছে। তখনকার দিনে ধার্মিক পণ্ডিতেরা এসব বিশ্বাস করতে চাইলেন না। তারা ভাবলেন এইভাবে কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের সপক্ষে যুক্তি সংগ্রহ করে গ্যালিলিও অন্যায় করছেন। তার মানে কি, গ্যালিলিও যে এই জিনিসগুলো বলছেন, কোপার্নিকাস তো তা বলেনি। কোপার্নিকাস বলেছিল কি, যে পৃথিবীর চারিদিকে সব ঘুরছে। আর গ্যালিলিও বলছে যে না, সূর্যের চারিদিকে পৃথিবী অন্যান্য গ্রহরা ঘুরছে, আর ওদের চারিদিকে আবার যারা ঘুরছে সেগুলো উপগ্রহ। সেই জন্য কী হয়েছে, কোপার্নিকাসের মতকে সমর্থন করেনি, সেই জন্যই ধার্মিকেরা তার মত দিলেন না। দূরবীনের মধ্যে দিয়ে ধার্মিকরা কি বলতে লাগলো, যে দূরবীনের মধ্য দিয়ে কোনো জাদুর বলে বৃহস্পতির চাঁদের ছবি পড়েছে, যা চোখে দেখা যায় না, তার যন্ত্রে প্রতিপন্ন হলে সেটা যন্ত্রেরই কারসাজি। তো যারা ছিল ধার্মিক লোক ওখানকার, তারা বলল, যারা টলেমিকে মানতেন, তারা বলল যে গ্যালিলিওর নিশ্চয়ই কোনো কারসাজি আছে, কিছু করেছে ভেতরে,
যে যে খালি চোখে আমরা দেখতে পেয়েছি না, যন্ত্রের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, সব মিথ্যা, এগুলো তার কারসাজি, সাজানো কাজ। ধার্মিকেরা মত পরিবর্তন করলেন না, পাছে তাদের বিশ্বাস টলে যায়, এই ভয়ে দূরবীনের ভিতর দিয়ে দেখতেও চাইলেন না। তো তাদের যে মত, গ্যালিলিও বললো আসো আমার দূরবীন দিয়ে দেখো, তাহলেই দেখতে পাবা, হাত দিয়ে নেড়ে চেড়ে দেখো। তোকে ওরা দেখলো না, কারণ দেখলে যে ওরা যে মিথ্যা কথাটা বলেছিল সেটা আবার মিথ্যা প্রমাণিত হয়ে যাবে, সেই জন্য তা দেখলেন না, ওরা এড়িয়ে চললেন। এতে গ্যালিলিওর আমোদ লাগলো, মানে গ্যালিলিওর একটু খারাপ লাগলো। একজন উচ্চপদস্থ ধর্মযাজক যিনি দূরবীনের ব্যবহার করতে চাননি, দেখছি একজন এত বড় একটা ধর্ম নিয়ে যারা থাকে ধর্মযাজক, তারা দূরবীন ব্যবহার করতে চাননি। কাজেই বৃহস্পতির উপগ্রহে অবিশ্বাসী ছিলেন, মারা গেলেন। তো তিনি অত বড় ধর্মযাজক যেহেতু মানতে চায়নি, তো তিনি মারাও গেলেন কিছুদিন পরেই। সেই সময় গ্যালিলিও রহস্য করে বললেন, হয়তো এবার যাবার সময় চন্দ্রগুলি দেখতে পাবেন। তো যখন তিনি মারা গেলেন, যে ধর্মযাজকটা মারা গিয়েছিল, তো একটু রহস্য করে গ্যালিলিও বলল যে যেহেতু মরে গেছে, ও এবার মরার পরে এবার আকাশে গিয়ে চাঁদ দেখবে, তার আগে তো দেখতে পেল না। গ্যালিলিওর নাম তখন দেশে দেশে অভিনন্দিত হচ্ছে, গোটা দেশে দেশে অভিনন্দিত হচ্ছে। সে যাকে সাদরে শ্রদ্ধা জানায় তাকে বলে অভিনন্দিত হওয়া। তো সবাই তাকে সাদরে শ্রদ্ধা জানাচ্ছে। ভেনিসের রাজ সরকারের কাছ থেকে অর্থ পাচ্ছেন প্রচুর। ভেনিসের ছিল রাজ সরকারের কাছে প্রচুর অর্থ পাচ্ছেন। তবে এত কাজের মধ্যে বিজ্ঞানীর অবসর মেলে না, মানে বিজ্ঞানীর টাইম নেই, সময় নাই, ছুটি নাই। অথচ মাথার মধ্যে অনেক নতুন নতুন কথা ভেসে উঠছে, নানা বিষয়ে অনুসন্ধান করতে চান। তার মাথায় আরও নতুন নতুন বিষয়, যে দূরবীন আরও কিছু আবিষ্কার করবে, এরকম বিষয় আরও কিছু তিনি খুঁজে খুঁজে দেখতে চান, কিন্তু সময় পান না একাগ্র মনে এইসব বিষয় ভাবতে। তাহলে এইসব বিষয় যে ভাববে তবে তো আবিষ্কার করতে পারবে, সেই সময়টাও নাই গ্যালিলিও। অথচ সংসারে তার প্রচুর অর্থের প্রয়োজন, তাও প্রচুর অর্থের প্রয়োজন, যেহেতু একাই রোজগার করেন এবং সবাইকে দেখাশোনা করে। তাই 1609 সালে যখন টাস্কানির বৃদ্ধ ডিউক রাজা মারা গেলেন, ও তার ছাত্র কসমো সেই গদিতে বসলেন। গ্যালিলিওর যে ছাত্র ছিল, সে ডিউকের যে ছেলে, সে তখন গদিতে বসলো, রাজা হলো। তখন তিনি ভাবলেন হয়তো এর কাছে যেতে পারলে তিনি আকাঙ্ক্ষিত অবসর পাবেন নিজের কাজ করতে, অথচ অর্থেরও কোনো অভাব থাকবে না। তো ভাবলো যে ডিউক যখন মারা গেল তখন নিজের কাজ করতে পারবেন, এখন ওরই তো ছাত্র, তো তার অর্থের অভাবও আর থাকবে না। তাই ভিতরে ভিতরে চেষ্টা করতে লাগলেন। তো ভিতরে ভিতরে কি, তার যেহেতু বাসনার বস্তু, তাই তার খুব ইচ্ছা এখানে কাজ করার। তাই একটু চেষ্টা করতে লাগলেন যে ডিউক যখন মারা গেল, তার ছেলে যখন কসমো যখন আছে, কসমো তো গ্যালিলিওরই ছাত্র ছিল, তো সেখানে আবার ফিরে আসতে বা সেখানে থাকার চেষ্টা করতে লাগলেন, যে গ্যালিলিও কসমোর কাছে থাকবে বা ওর কাছে কিছু টাকা পয়সা সাহায্য পাবে, তাই ভেবে তার চেষ্টা করতে লাগলেন পাওয়ার। দরবার করতে লাগলেন। এই সময় ফ্লোরেন্সের এক বন্ধুকে লেখা চিঠির থেকে কয়েক লাইনের সারাংশ উদ্ধৃত হলো। কি লেখা ছিল চিঠিতে? ওই সময় যখন ভাবছিল তখনই বন্ধু লিখলো যে এখান থেকে অন্য কোথাও গেলে যে বেশি অবসর পাবো নিজের কাজ করতে, তা মনে হয় না। কারণ বক্তৃতা দিয়ে পয়সা রোজগার করতে হবে সংসার চালাতে। পাড়ুয়া ছাড়া অন্য কোনো শহরে গিয়ে অধ্যাপনা করতে ইচ্ছা হয় না নানা কারণে। তাই বন্ধুকে লিখেছিল সেই সময়কার একটা চিঠি, যে ওইখানেই তাকে বক্তৃতা দিয়ে অর্থ উপার্জন করতে হবে, কারণ পাড়ুয়া ছাড়া অন্য কোথাও সেটাও হবে না। অথচ অবসর না পেলে কাজও আগবে না। তো অবসর ছুটি যদি না পায় তাহলে নতুন নতুন আবিষ্কারও করতে পারবে না।
এটা চিঠিতে লিখেছিল সেই সময়ে তার এক বন্ধুকে। ভেনিসে গণতন্ত্র যতই এরা উদার বা মহানুভব হোক, বাধা কর্তব্য ছাড়া এদের কাছে বৃত্তি আশা করা বৃথা। তাহলে ভেবেছিল যে কসমোর কাছে টাকা পাবে বা ওখানে কিছু আবিষ্কার করবে, তখন তো দেখলো যে ভেনিসের লোক যত এরা উদার হোক কিন্তু কি করবে, কখনোই কাজে বাধা ছাড়া নতুন কিছু করতে পারবে না। টাকা তো দিবেই না, অথচ কাজে বাধা দিবে। যতদিন পারি এই গণতন্ত্রের বক্তৃতা ও লেখাপড়া চালাতে হবে। দেখলো যে এইখানেই আসতে হবে, এখানেই আমাকে লেখাপড়া শেখাতে হবে সবাইকে, আর বক্তৃতা দিয়ে যেতে হবে। যা এখানকার লোকেরা চায়, এখানকার লোকেরা যা চায় সেটাই আমাকে করতে হবে। মাইনা পেলে আর অবসর মিলবে না, এসব করবো আর মাইনা পাবো, আর অবসর পাবো না, ছুটি পাবো না, ফাঁকা টাইম পাবো না যে নতুন কিছু আবিষ্কার করব। অর্থাৎ যে অবসর ও অর্থানুকূল্য আমি চাইছি, মানে যেই ফাঁকা টাইম বা ছুটি চাইছে এবং টাকাও চাইছে, সে কোনো এক দেশের স্বতন্ত্র রাজার কাছে থেকে পাওয়া সম্ভব। মানে এত টাকা, বাবার সঙ্গে ছুটি, কাজের টাইম, সেটা কোনো একটা রাজাই তাকে দিতে পারে, তাছাড়া অন্য কেউ দিতে পারবে না। আবার অন্যত্র লিখেছেন, কি লিখেছেন, যে রোজ রোজ নানা উদ্ভাবন করা হচ্ছে, অবসর ও সাহায্য পেলে নতুন বেশি পরীক্ষা ও আবিষ্কার করতে পারবো। হচ্ছে রোজ রোজ অনেক কিছু উদ্ভাবন করছে, যদি টাইম পাই তাহলে নতুন কিছু সে আবিষ্কার করতে পারবে। 1 বছর ধরে এই ধরনের কথাবার্তা চালালেন রাজার বিশ্বস্ত মন্ত্রী ও কর্মচারীদের সঙ্গে। 1 বছর ধরে চেষ্টা করলেন, বিশ্বস্ত অর্থাৎ অনুগত যে মন্ত্র, তাদের সঙ্গে। শেষে 1610 সালে শরৎকালে টাস্কানি নতুন গ্র্যান্ড ডিউক নিজের পুরনো গুরুকে আশ্রয় দিলেন 1000 স্কুটি মাইনে প্রতি বৎসর। তাহলে 1000 স্কুটি মাইনা দিয়ে সে পুরনো গুরুকে অর্থাৎ গ্যালিলিওকে আশ্রয় দিলেন। তাতে ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে গেল। পণ্ডিত মহলে কি হলো, এটা শুনে হইচই বেঁধে গেল। তাছাড়াও রাজপণ্ডিত দার্শনিক হিসেবে স্বর্ণপদকে বিভূষিত হলেন। রাজপণ্ডিত তাকে বলা হলো। আর পাডুয়া ছেড়ে ফ্লোরেন্সে গেলেন গ্যালিলিও। এবার বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলল। তাহলে এত কিছু যখন করলো, তখন শেষে পণ্ডিত মহলে হইচই বেঁধে গেল, কারণ তিনি সেখানে যেসব নতুন কথা বললেন, বিশেষ করে জ্যোতিষের বিষয়ে, সেই ইউরোপের পণ্ডিত মহলে তাই তর্ক বিতর্ক হইচই বেঁধে গেল, গন্ডগোল লাগলো। অনেকে তার বিরুদ্ধতা করতে লাগলেন। সবাই কী করলো, তার বিরুদ্ধতা, মানে তাকে আর চাই না, এরকম ব্যবহার করতে লাগলো। তাছাড়া আর এক কারণে তার সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিত মহলে আবদ্ধ রইল না, শিক্ষিত জনসাধারণের কাছের প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন নতুন এক পন্থা। কি করে প্রচার করলেন, দেখলে যে এটা আমার কাছে রাখলে হবে না, নতুন নতুন যারা শিক্ষিত মানুষ তাদেরকে আমি আমার যা সব পন্থা যা বলেছি সেগুলো সব তাদের কাছে পৌঁছাতে হবে। পণ্ডিত মহলে চালু ল্যাটিন ছেড়ে লিখতে আরম্ভ করলেন নিজের আবিষ্কার মতবাদ ইটালিয়ান ভাষায়। যে ইটালিয়ানদেরকে এটা বোঝানোর জন্য ইটালিয়ান ভাষায় আবিষ্কারগুলো ল্যাটিন ছেড়ে লিখতে লাগলো। তো ইটালির মধ্যে যাদের অক্ষর পরিচয় হয়েছে, তখন সব লোকই যাতে পড়তে পারে, 1612 সালের মে মাসে তিনি চিঠিতে লিখলেন যে আমি দেখি যে যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হচ্ছে ডাক্তার, দার্শনিক, অন্য কিছু, যাই হোক একটা উপাধি হলেই হলো, তারপর এমন কাজে তারা নামে যার জন্য তারা একেবারে অপটু। এটা লিখেছেন। এদিকে যারা সত্যই উপযুক্ত লোক, তারা কাজের মধ্যে থেকে কিংবা দৈনিক দুশ্চিন্তার মধ্যে আর জ্ঞানের চর্চা করতে পারে না। যারা যোগ্য ব্যক্তি তারা কাজ পায় না, আর যারা অপটু তারা এইসব কাজে যোগ্য হয়ে যায়। এরা মেধাবী কিন্তু তারা সাধু ভাষা অর্থাৎ ল্যাটিন ইত্যাদি বোঝে না। মেধাবী কিন্তু ল্যাটিন বোঝে না।
তাই সারা জীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে প্রকাণ্ড প্রকাণ্ড বই এমন সব মহামূল্য জ্ঞানের ভাণ্ডার যা তাদের কাছে একেবারে অবরুদ্ধ হয়ে থাকবে। তো তারা ভাবে যে সব বই যা আছে, যত জ্ঞান আছে সব তাদের কাছেই থাকবে। কিন্তু আমি চাই তাদের মধ্যে সত্য জ্ঞানের উদ্বোধন করতে যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকে চোখ দিয়েছে, তার ক্রিয়াকলাপ দেখতে বুদ্ধি দিয়েছেন, যাতে তার মর্মকথা সকলে বুঝতে পারে ও নিজেদের কাজে লাগাতে পারে। তাহলে পণ্ডিতরা ভাবে যে তার বইয়ের মধ্যেই সব কিছু আছে, কিন্তু বিশ্ব যে প্রকৃতি এর মধ্যেও কিন্তু আমাদের বই আছে। ভালো করে বিশ্ব প্রকৃতিটা উপলব্ধি করতে পারলেই আমাদের বই পড়া হয়ে যাবে। তো গ্যালিলিও সেটাই বুঝাতে গেলেন। নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। চাঁদের পর্বতমালা কি কি দেখলেন দূরবীন দিয়ে? চাঁদের পর্বতমালা আছে, বৃহস্পতির উপগ্রহসমূহ, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, শুক্র গ্রহের চন্দ্রের মতো উজ্জ্বলের হ্রাস বৃদ্ধি, চাঁদের মতো শুক্র গ্রহের উজ্জ্বল্য কমে বাড়ে, শনির বলয় দেখলেন। আর কি দেখলেন? আরও অনেক জিনিস দেখেছেন। এইভাবে নিজের চোখে গ্রহমণ্ডলের অনেক বৈশিষ্ট্য দেখতে পেলেন, যার সত্যতা যে কেউ দূরবীনের সাহায্যে নিরূপণ করতে পারে না। অর্থাৎ তিনি যা যা দেখেছিলেন তার সত্যতা কেউ নিরূপণ করতে পারবে না, অর্থাৎ আবিষ্কার করতে পারবে না। দূরবীনের সাহায্যে অন্য কেউ অর্থাৎ নির্ণয় করতে পারবে না। কোপার্নিকাসের মতবাদ তার কাছে অভ্রান্ত মনে হলো। কোপার্নিকাসের যে মতবাদ তার কাছে অভ্রান্ত মনে হলো, অর্থাৎ সঠিক, ভ্রান্ত নয়। যুক্তিবাদী গ্যালিলিও ভাবলেন এইসব কথা প্রকাশ করলে সকলেই তার সপক্ষে আনতে পারবেন। তাই যে বিষয়ে বইও লিখলেন সে বিষয়ে কি করলো? এসব কথা প্রকাশ করলে সবাই আনতে পারবেন, তাই বিষয়ে তিনি বই লিখলেন। তা সত্ত্বেও সনাতনীরা কিন্তু তার বিরুদ্ধতা করতে লাগলেন। তাহলে কারা? সনাতনী, অর্থাৎ প্রাচীনপন্থী যারা ছিলেন তারা গ্যালিলিওর বিরুদ্ধ করেছিলেন। একদিকে ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নানা অধ্যাপক ও ছাত্ররা, যারা এইসব নতুন মত মানতে পারলেন না, কিংবা যারা তার যশ প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে উঠলেন, যে এত নাম হচ্ছে ওকে দেখে হিংসা করতে লাগলো, ঈর্ষান্বিত হয়ে পড়ছে। আর অনেকে মানছে না, সন্ন্যাসীরা, অনেক ছাত্ররা অনেকে মানছে না তার কথা। প্রথম গ্যালিলিও তার সহকর্মীদের মনোভাব নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতেন। এতে তাদের বিদ্বেষ আরও বাড়ল। যেহেতু ঠাট্টা তামাশা করতো তাই তারা আরও রেগে গিয়েছিলেন। ধর্মযাজকেরা প্রচার করতে লাগলেন যে গ্যালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী। যে গ্যালিলিও যেভাবে শেখাচ্ছে তার অধ্যাপনাটা ধর্মবিশ্বাসের বিরোধী, ধর্ম সংক্রান্ত হিংসা প্রকাশ তার অধ্যাপনা। তিনি পড়াচ্ছেন ধর্মটার যেন কেউ আর ধর্ম না মানে। বাইবেলের অনেক কথার সরাসরি বিরুদ্ধে, গ্যালিলিওর কথা বাইবেলের কথার বিরুদ্ধে। তারা গোপনে অভিযোগ করেন গ্যালিলিও ধর্মবিদ্বেষ প্রচার করেছেন। তারা কি করেন? সবাইকে বলে, গোপনে এটাকে ছড়িয়ে দেয় যে গ্যালিলিও ধর্ম সংক্রান্ত যে হিংসা সেটা ছড়াচ্ছে। বাইবেলের উপর মানুষের বিশ্বাস নষ্ট করতে চাইছেন গ্যালিলিও। বাইবেলের উপর যে বিশ্বাস সেটা গ্যালিলিও নষ্ট করতে চাইছেন, এটাই ছড়াতে লাগলো তারা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গোপনে কাজ আরম্ভ করলো সবাই। তাই তার বিরুদ্ধে কি হলো? ষড়যন্ত্র, অর্থাৎ তাকে কিভাবে নিচু দেখানো যায় তার ব্যাপারে সবাই ষড়যন্ত্র করলো। প্রথমে ইনকুইজিশন রায় দিলেন, আদালত রায় দিলেন যে সূর্য যে জগতের কেন্দ্রস্বরূপ এটি অযৌক্তিক এবং যথার্থ। তাহলে ইনকুইজিশন অর্থাৎ কি? পবিত্র আদালত, ক্যাথলিক গির্জার রায় দিলেন কি
বিচারকের যে সিদ্ধান্ত, রায় অর্থাৎ বিচারকের সিদ্ধান্ত যে এটি অযৌক্তিক, যথার্থ ধর্মমতের পরিপন্থী, কারণ এই মত বাইবেলের অনেক লেখার সঙ্গে মিলবে না। তারা বললেন যেহেতু মিলবে না, তো যা এতকাল ধার্মিক যাজক ও পণ্ডিতেরা শিক্ষা দিয়েছেন, মানে ধর্মগুরুরা যারা শিক্ষা দিয়েছেন, সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত প্রকাশ করলেন। পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির ধারণা প্রকৃত ধর্মবিশ্বাসের বিরোধী। বলছে এই গ্যালিলিওর কথা মানলে এটা আমাদের ধর্মবিশ্বাসের বিরোধী হয়ে যাবে। তাই 1616 সালে মার্চ মাসে কোপার্নিকাসের বই ও তৎসম্পর্কিত আরও 2টি বইয়ের প্রচার তারা নিষিদ্ধ করে দিলেন। ধর্মযাজকরা গ্যালিলিওর বই আর কোপার্নিকাসের বই নিষিদ্ধ করে দিল এবং পুণ্যাত্মা পোপের কাছে এই খবর পৌঁছে দিলেন। তাহলে পোপ হচ্ছে কি খ্রিস্টান জগতের যে ধর্মগুরু, নিজেকে তিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন, তাকেই পোপ বলা হয়। তো পোপের কাছে খবরটা পৌঁছে দিলেন। পোপ আদেশ দিলেন কার্ডিনাল বেলারিমিন যেন গ্যালিলিওকে ডেকে বুঝিয়ে বলেন তিনি যেন এই ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করেন। তো পোপ বলল যে গ্যালিলিও যেন এই ভুল যে বিশ্বাস এটা যেন ত্যাগ করে, আর তা যদি তিনি না করতে চান তো বিধিমতো তাকে আদেশ দেওয়া হবে যাতে তিনি এই মত প্রচার বা আলোচনা বন্ধ করেন। গ্যালিলিওকে প্রচার করতে বারণ করা হলো। কার্ডিনাল বেলারিমিন কে ছিল? যিনি একজন ধর্মযাজক, ক্যাথলিক ধর্মযাজক। তিনি যেন এই ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করেন। যদি তাতে তিনি অস্বীকৃত হন, মানে যদি না মানেন, তো তাকে কারারুদ্ধ করা হতে পারে। কারারুদ্ধ যে গ্যালিলিওকে কারাগারে বন্দি করে দেবে। তো 1616 সালে গ্যালিলিওর রোমে ডাক পড়ল। কোথায়? রোমে। রোম হচ্ছে ইটালির নবজাগরণে প্রভাবিত একটা শহর। সেখান থেকে বর্তমানে এখন ইটালির রাজধানী, এখানে থেকে গ্যালিলিওর ডাক পড়ল। জ্যোতিষশাস্ত্র ছাড়াও বেলারিমিন ছিলেন গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও শ্রীয়দ। হিতাকাঙ্ক্ষী অর্থাৎ কল্যাণ। বেলারিমিন বলে যে ছিল, বেলারিমিন সে গ্যালিলিওর ভালো চাইতো সবসময়। জ্যোতিষশাস্ত্র ছাড়াও অন্যান্য আবিষ্কারের গ্যালিলিও তা তখন নাম করেছেন। গ্যালিলিও তখন নাম করেছেন। জলে ভাসমান বস্তুর স্থিতিসাম্যের বিষয়ে ভাবছেন, আবার গতিবিজ্ঞানে অনেক নতুন কথা তিনি বলতে আরম্ভ করেছেন। সেই সময় থেকেই তাই কার্ডিনাল বেলারিমিন ডেকে আনলেন গ্যালিলিওকে নিজের প্রাসাদে। তাই কার্ডিনাল বেলারিমিন কী করলো? তার নিজের প্রাসাদে নিয়ে গেল গ্যালিলিওকে, বুঝিয়ে বললেন কোপার্নিকাসের তত্ত্ব নিয়ে তিনি যেন ধর্মপ্রচারকদের সঙ্গে তর্ক না করেন বা বাইবেল থেকে লাইন উদ্ধৃত করে নিজের মতো ও তার ব্যাখ্যা করতে চেষ্টা না করেন। এটা শুধু তাকে বলে দিল। গ্যালিলিও রাজি হলেন, তবে তিনি ভাবলেন এখনও গণিতের কল্পনা হিসাবে হয়তো কোপার্নিকাসের কথা আলোচনা করা যাবে, কিংবা যুক্তিতর্ক দিয়ে টলেমীয় কোপার্নিকাসের বিশ্ববিন্যাসের গুণাগুণ আলোচনা চলতে পারবে। তিনি কোপার্নিকাসের আলোচনা চালানোর জন্য চেষ্টা করলেন। তাই তারপরও তিনি যেমন অন্যান্য বিজ্ঞানের বই লিখলেন, গতির কথা ভাসমান বস্তুর স্থিতি রহস্য, সঙ্গে সঙ্গে কথোপকথনের আকারে দুই মতবাদেরও আলোচনা করে বই লিখে ছাপাবার অনুমতি চাইলেন দুটো বই লিখে। কিন্তু ইতিমধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। পোপ ও বেলারিমিন মারা গিয়েছেন, নতুন আর একজন পোপের পদে অধিষ্ঠিত। এক সময়ে গ্যালিলিও ভাবতেন ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন, তাই ভেবেছিলেন নতুন বই প্রকাশে অনুমতি মিলবে, কিন্তু হলো হিতে বিপরীত। গ্যালিলিও ভেবেছিল বই প্রকাশ তাকে করতে দেওয়া হবে, কিন্তু তা তো হলো না। কি হলো? যে তিনি নতুন পোপের বিরাগ ভজন হয়েছেন। বিরাগ ভজন অর্থাৎ বিরক্তি, বিতৃষ্ণার উদ্রেক করে এমন মানুষ হয়ে গেছেন, তাকে খারাপ চোখে এখন দেখবে। নতুন
পোপের কাছে তিনি খারাপ হয়েছেন, তার বিষয়ে তদন্ত শুরু করেছে নতুন পোপ। শেষে গ্যালিলিও ডাক পড়ল 12ই এপ্রিল। তিনি কারারুদ্ধ হলেন। বন্ধুদের সঙ্গে দেখা করা নিষিদ্ধ হয়ে গেল তার। 30শে এপ্রিল গ্যালিলিওকে স্বীকার করানো হলো যে যা কিছু তিনি এই বিষয়ে কথোপকথনের ছড়ে লিখেছেন সেই সবই বৃথা, গর্বের অজ্ঞতা, অসতর্কতার নিদর্শন। এটা বলানো হলো, তাকে স্বীকার করানো হলো জোর করে যে তিনি যা লিখেছেন সব ভুল। এটা তার নির্যাতন এখানেই শেষ হয়নি, তার অত্যাচার এখানে শেষ হয়নি, তাকে আরও অত্যাচার করা হয়েছে। তার মুখ দিয়ে বলানো হলো কোপার্নিকাসের মধ্যে বিশ্বাস ত্যাগ করেছেন তিনি। একথাও তার মুখ দিয়ে বলানো হলো জোর করে যে কোপার্নিকাসের বিশ্বাস ত্যাগ করেছেন। বিচারকদের সামনে অনুতাপ ব্যঞ্জক করেছে, তার শাস্তি তোমায় পেতে হবে। তাহলে কি? বিচারকদের সামনে অনুতাপ ব্যঞ্জক সাদা পোশাক পরে তিনি হাঁটু গেড়ে রইলেন। বিচারকদের সামনে তিনি দোষ করেছেন এরকম ভাবে হাঁটু গেড়ে রইলেন। অনুতাপ ব্যঞ্জক অর্থাৎ অনুশোচনা, যে আমি এটা করলাম, এটা করে ভুল করেছি, এরকম অনুশোচনা বিচারকদের সামনে করলেন। বিচারকেরা বললেন তোমার ভুল দেশের ভয়ানক অমঙ্গল করেছে, তার শাস্তি তোমায় পেতেই হবে। তো তোমার বই নিষিদ্ধ বলে ঘোষিত হবে, মানে যত বই আবিষ্কার করেছে সব নিষিদ্ধ। আর আমাদের আদেশে তোমাকে কারারুদ্ধ থাকতে হবে যতদিন আমরা তোমাকে রাখতে চাই। তাছাড়া 3 বছর ধরে প্রতি সপ্তাহে তোমাকে অনুতাপ সূচক প্রার্থনা করতে হবে। অনুতাপ সূচক মানে অনুশোচনা, যে আমি ভুল করেছি, এটা করতে হবে প্রতি সপ্তাহে 3 বছর ধরে। এর 2 দিন বাদে ইনকুইজিশন তাকে ফ্লোরেন্সের দূতাবাসে প্রেরণ করলেন। প্রথমে তাকে সিয়েনাতে, প্রথমে তাকে কোথায়? সিয়েনাতে আর্চবিশপ এর নজরবন্দি করে রাখা হলো। তারপর ফ্লোরেন্সের শহরতলিতে নিজের গৃহে অন্তরীণ রইলেন। নিজের গৃহে রাখা হলো তাকে। দুঃখে কষ্টে গ্যালিলিওর অন্তরীণ অর্থাৎ সরকারি আদেশে নির্দিষ্ট স্থানে আটক, সেটা শহরতলির বাড়িতেই থাকলেন। দুঃখে কষ্টে গ্যালিলিওর জীবনের শেষ 9 বৎসর কাটল। তখন বিজ্ঞানের নতুন কথা ভাবতে চেষ্টা করতেন বটে, কিন্তু জীবন বিস্বাদ হয়ে গেছিল। বিস্বাদ অর্থাৎ অনীহা, আর কাউকে তার ভালো লাগতো না। দুঃখে কষ্টে গ্যালিলিওর নজীবন কাটল। তখনও বিজ্ঞানের কথা ভাবতেন, যেহেতু জীবন বিস্বাদ, কোনো কিছু ভালো লাগতো না। যে মেয়ে তার পরিচর্যা করত দুঃখ কষ্টের মধ্যে, সেও মারা গেল। নিজে অন্ধ হয়ে যেতে বসলেন, গ্যালিলিও অন্ধ হয়ে গেলেন লাস্টে। শেষের 5 বৎসর একটু বন্ধন ঢিলে হলো, কিছুটা বাধা নিষেধের। তাহলে শেষ জীবনে তিনি অন্ধ হয়ে গেলেন, তাহলে কাছ থেকে অব্যাহতি পেলেন। পোপের করুণায় নানা দেশ থেকে তাকে দেখতে আসতো। তার বই লেখা অবৈধভাবে অন্য দেশে চালান ও ছাপা হয়েছে। তাহলে তার বই যে লিখেছিল সেটা অন্য দেশে ছাপানো হয়েছিল, অন্য দেশে চালান করে দিত সে দেশের লোক। খ্যাতি ও সহানুভূতি ছিল সেই খ্রিস্টীয় মহলে, যারা রোমান ক্যাথলিক ধর্মপন্থী ছিলেন না, সেখানে তার খ্যাতি হয়েছিল, বিখ্যাত হয়েছিল। সর্বশেষে 8ই জানুয়ারি 1642 সালে 77 বয়সে তিনি দেহত্যাগ করেন। প্রবাদ আছে, ইনকুইজিশন বিচারকদের সামনে হাঁটু গাড়া থেকে যখন তিনি দাঁড়িয়ে উঠলেন, তখন নাকি তিনি বলেছিলেন, এ সত্ত্বেও পৃথিবী
চলমান, যে তাকে যে আটকে রাখলো তা সত্ত্বেও পৃথিবী কিন্তু চলবে, মানে বৈজ্ঞানিক আবিষ্কার কিন্তু হয়েই যাবে। কিন্তু এটা হয়তো গল্প কথা। সনাতনী ধার্মিকেরা বিজ্ঞানের শ্বাসরুদ্ধ করবার চেষ্টা করেছিলেন যথারীতি। বলছে এটা গল্প কথা, চেষ্টা করেছিলেন সনাতনী যারা, বিজ্ঞানকে আঘাতে দেয়নি। এটা ইটালি দেশেই পিছিয়ে পড়ল। ফ্রান্স, ইংল্যান্ড ও অন্যান্য দেশে গ্যালিলিওর আজন্ম সাধনা সুফল প্রসব করল। এদেশ, যে দেশে জন্ম সে দেশে হয়নি, কোথায়? ফ্রান্স, ইংল্যান্ডে গ্যালিলিওর সাধনা সুফল হয়েছিল। গ্যালিলিও প্রথমে সনাতনী ভ্রান্ত অর্থাৎ হিন্দু ধর্মের যে ভ্রান্ত ভুল মতবাদের বিরুদ্ধে বিজ্ঞানের পরীক্ষিত সত্য প্রচার করতে চেষ্টা করেছিলেন। বলেছিলেন নিজে পরীক্ষা, বিচার ও যাচাই করে নিতে হবে সব সত্যকে। শুধু আপ্ত বাক্যকে বিশ্বাস করে জীবনকে গড়ে তুললে ভুল হবে। ফলে তিনি কুসংস্কার ও ধর্মান্ধতার যাঁতায় গুঁড়ো হয়ে গেলেন। তবে মানুষের অগ্রগতি স্তব্ধ রইল না। তো মানুষ কিন্তু থেমে থাকেনি, তার এইসব বিরোধী পড়ে আরও এগিয়ে গেছে। তাই বলছে মানুষ স্তব্ধ থাকলো না, অগ্রগতি অর্থাৎ মানুষের যে আগমন, মানুষের যে উন্নতি, সেটা থামেনি, এগিয়ে গেছে। 400 বৎসর বাদেও তার প্রতি নানা লোকের ভক্তির অর্ঘ্য নেই। সত্যের জয় ঘোষণা, অর্ঘ্য সেই সত্যের জয় ঘোষণা করেছে। সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক। ভক্তির যে উপকরণ, সেটা 400 বছর বাদে তার প্রতি লোকের ভক্তির অর্ঘ্য, সেই সত্যের জয় ঘোষণা হয়েছে 4 বছর পর তার মৃত্যুর। সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হবেই 4 বছর পর, মানে মৃত্যুর পর হয়েছে তার সত্যের জয়। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।